1968-তে একটা ঐতিহাসিক ভুল করে আইয়ুব খান। সেই ভুলটা হলো আগরতলা ষড়যন্ত্র নামে শেখ মুজিব এবং আরো কয়েকজনকে আসামি করে একটা মামলা, দেশদ্রোহিতার মামলা দাঁড় করায়। তখন এই দেশদ্রোহিতার মামলা যে দাঁড় করালো, সেই মামলা ধোপে টিকবে না, এরা খুব ভালো করে বুঝতে পারছিল। আচ্ছা, তারপর ওই সময়ে মৌলানা ভাসানী, মুসলিম জননেতা মৌলানা ভাসানীর অবদান একটা ঐতিহাসিক অবদান, এই চিন্তাই করা যায় না। 1969-এ তিনি বর্তমান বায়তুল মোকাররমার ওই জিপিওর মাঝামাঝি জায়গায় তিনি একটা সভা ডাকলেন। সেই সভাতে প্রথমে আসলো পুলিশ কিছু করতে পারলো না। তারপরে তিনি বক্তৃতা দিয়েই যাচ্ছেন, ভাষণ দিয়েই যাচ্ছেন। মৌলানা ভাসানীর একটা অসাধারণ গুণ ছিল যে তিনি অনর্গল বক্তব্য রাখতে পারতেন। তারপরে তিনি কি করলেন, দিয়েই যাচ্ছে, এই সময় আসলো সেনাবাহিনী যখন নামালো তখন জনগণ ছত্রভঙ্গ হয়ে গেল। এই কথাটাকে গুরুত্ব দিয়ে শোনা দরকার। আমার সামনে যারা বসে আছো বা যারা শুনছো তাদের এই ঘটনাটা জানা দরকার। কেন দরকার সেটাও বলছি। তারপরে সেইখানে দেখা গেল যে জনগণ আস্তে আস্তে সরে গেছে, মাঠটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তখন মৌলানা করলেন কি, তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে শুরু করার পরে তার পেছন প্রথমে 20-25 জন, তারপরে দেখা গেল কয়েকশো লোক হয়ে গেছে। তিনি তখন গায়ে যে চাদরটা ছিল এটা বিছিয়ে বলল যে আমি এখন নামাজ আদায় করব। তিনি নামাজ আদায় করতে শুরু করে দিলেন। নামাজ আদায় করে তিনি নামাজ পড়ছেন, তার পেছনে লাইন দিয়ে নামাজ শুরু হয়ে গেল, একবার ঈদের জামাতের মতন হয়ে গেল। যখন হয়ে গেল তখন পাকিস্তান সেনাবাহিনী থক হয়ে গেল, কি করা যায় এবার, কারণ তাদের নামাজরত মানুষের উপর আক্রমণ করলে জনগণ আরো খেপে যাবে। আর মৌলানা নামাজ শেষ হয় না, নামাজ চলছেই। এইভাবে যখন প্রায় ঘন্টা খানেক ধরে তিনি নামাজ আদায় করছেন, তখন সেনাবাহিনী পিছু হটল। তারপরে পরের দিন হরতাল রাখা হয়েছিল। তিনি বললেন যে কিসের হরতাল, আজকে আমরা বঙ্গভবন ঘেরাও করব। তিনি তার জনগণকে নিয়ে ছুটলেন বঙ্গভবনের দিকে। সেখানে তিনি পরিষ্কার বললেন যে কালকের মধ্যে যদি শেখ মুজিবকে মুক্তি না দেয় তাহলে আমরা এইবার খালি বঙ্গভবন ঘেরাও করে আমরা ক্ষান্ত হব না, ক্যান্টনমেন্ট ঘেরাও করব। এরপরে শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয়। এই হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। 69-এর গণ আন্দোলনের প্রধান ভূমিকাটি হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর। এটা অনেকে মানতে চায় না। কি কারণে মানতে চায় না আমি এটা বুঝে উঠতে পারি না। কারণ তখন তো শেখ মুজিব জেলে, তাহলে আন্দোলনটা কে করলো, কে ডাক দিল আন্দোলনে? সেই ডাকটা তো মৌলানা ভাসানীর, এটা তো মনে রাখতে হবে। আজকে এই কথাটা না বলে পারছি না। আজকে আমার অতি ঘনিষ্ঠ জন একজন, আমি যখন মৌলানার এই কথাটা বলছিলাম তখন বলল যে তোমরা কয়েকজন আসো খালি মৌলানাকে নিয়ে লাফালাফি করো। শুধু তাই না, সেই কথা বলেই ফেললো যে তোমরা শেখ মুজিবের বিকল্প হিসেবে মৌলানা ভাসানীকে দাঁড় করাতে চাইছো। তো আমি অবশ্যই নিঃসন্দেহে মৌলানা ভাসানী ইজ দি ফার্স্ট ম্যান, প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতা কামনা করেছে একের পর এক। অত তাকে দাঁড় করাবো না তো কি, তাকে দাঁড় করানোটা ভুলটা কি? তারপরে তিনি কি করলেন যে আজকের থেকে আমি ঘোষণা করছি আমার এই পূর্ব পাকিস্তান আর পূর্ব পাকিস্তান না, এটা বাংলাদেশ, আমি স্বাধীন বাংলাদেশ দেখতে চাই। এই হচ্ছে মৌলানা ভাসানী। কিন্তু দুঃখের বিষয়, আর মৌলানা ভাসানী আরো কি কারণ অগ্রহণে 1947-এর পরে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমানে বাংলাদেশে সংগঠিত হয়েছে, প্রত্যেকটার নায়ক ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1949 সালে তিনি আসাম থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আসেন, তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন। আসার পরে তখনকার বাংলাদেশে যে কিছু যে প্রগতিমান আমার নেতা ছিলেন, তারা ভেবে পাচ্ছিলেন না কি করবেন। তারা তখন একটা নতুন দল করার কথা ভাবছিলেন মুসলিম লীগের বিরুদ্ধে, কিন্তু মুসলিম লীগের তখন এত বেশি জনপ্রিয়তা যে তার বিরুদ্ধে একটা দল দাঁড় করানো কঠিন ছিল। আর তখন এই মৌলানা ভাসানীকে হাতে পেয়ে তারা যেমন একটা কি বলবো, হাতে স্বর্গ পেয়ে গেল। কিরকম?
মৌলানা ভাসানী বললেন যে হ্যাঁ, একটা নতুন দল করতে হবে। সেই নতুন দল তিনি করলেন, তার নাম দিলেন আওয়ামী মুসলিম লীগ, নাম দিয়ে নতুন দল করলেন। সেই দলে ব্যাপক সংখ্যায় জনগণ মানে কর্মী এসে যোগ দিল। ওই তখন মুসলিম লীগের মধ্যে দুটো গ্রুপ ছিল, একটা উদারপন্থী, আরেকটা হচ্ছে এই কট্টর মৌলবাদী গ্রুপ। এই উদারপন্থী মুসলিম লীগ যারা, তারা প্রায় সবাই এসে আওয়ামী মুসলিম লীগে যোগ দেয়। এবং মৌলানা ভাসানী তখন এই যে আওয়ামী মুসলিম লীগ তৈরি করলো, তার যে মানে কমিটি করলেন, সেই কমিটির প্রধান হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি, সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামসুল হক, আর যুগ্ম সম্পাদক হচ্ছেন ওই শেখ মুজিব, তারপর শেখ মুজিব এবং আরো তিনজন, আর ওদের নামটা নাই বললাম, দরকার নেই, কারণ এদের মধ্যে এমন একটা লোক ঢুকে গিয়েছিল যার নামটা উচ্চারণ করতে আমার ঘৃণা বোধ হয়। হ্যাঁ, এটা আপনারা যে কেউ একটু জেনে নেবেন। এরা হলেন ওই যুগ্ম সম্পাদক। এরপরে একটা ঘটনা ঘটে গেল, টাঙ্গাইলের উপনির্বাচন। সেই উপনির্বাচনে টাঙ্গাইলের জনগণ মৌলানা ভাসানীকে দাঁড় করাতে চাইল। মৌলানা বললেন না, আমি দাঁড়াবো না। তিনি দাঁড়াতে চাইলেন না। শামসুল হককে ক্যান্ডিডেট করা হলো। শামসুল হকের বিরুদ্ধে মুসলিম লীগের ক্যান্ডিডেট কে? মুসলিম লীগের ক্যান্ডিডেট হচ্ছে ওই পন্নী পরিবারের বায়েজিদ খান পন্নী। হ্যাঁ, অডেল টাকা, অডেল বিত্ত বৈভবের মালিক। আর শামসুল হকের কিছুই নাই। হ্যাঁ, জাস্ট ছাত্র আন্দোলন থেকে আসা একজন ছাত্র নেতা। সেইখানে দেখা যাচ্ছে শামসুল হক যাচ্ছে আর লোকে টাকা পয়সা দিয়ে দিচ্ছে তাকে। এইভাবে নির্বাচন করলো, সেই পন্নী সাহেব ইলেকশনে হেরে গেল। এই হচ্ছে তখন এই ঘটনাটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এইখানে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার দাবিদার, সেই মুসলিম লীগের প্রার্থী শামসুল হকের কাছে হেরে যায়। এটা হচ্ছে 1949-এর ঘটনা। তারপরে তো আমি একেবারে চলে আসলাম ওই 69-এ। সেই সময়ে আসাদ ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসাদ গুলিবিদ্ধ হয় এবং মারা যায়। আসাদের মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলায় আবার এক উত্তাল গণ আন্দোলন গড়ে ওঠে। কবিতা রচিত, হ্যাঁ, সে বিখ্যাত কবিতা ওই শামসুর রহমান তৈরি করেছিলেন, লিখেছিলেন আসাদের শার্ট, এই নিয়ে। তো এই হচ্ছে মূলত 68-69 পর্যন্ত আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের ইতিহাস। এরপরে শোষণের বিরুদ্ধে এই আন্দোলনটা কিসের বিরুদ্ধে ছিল? আন্দোলনটা হচ্ছে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর স্বৈর শাসন, যে গণতন্ত্র নাই, গণতন্ত্র দিতে হবে এবং জিনিসপত্রের দাম কমাতে হবে, দুর্নীতিমুক্ত সাম্য প্রতিষ্ঠা করতে হবে। মৌলানা ভাসানীর স্লোগানই ছিল যে দুর্নীতিমুক্ত, সাম্য এবং মানবিক মর্যাদা সম্পন্ন ন্যায় ভিত্তিক সমাজ চাই। হ্যাঁ, তো এই ভিত্তিতেই 1969-এর গণ আন্দোলন হয়েছিল এবং সেই জায়গাতেই 1969-এর এই প্রথম। ওর মধ্যে আরেকটা কথা মৌলানা বলতেই হয় যে মৌলানা 1957-তেই কিন্তু তিনি ঐতিহাসিক কাকমারি সম্মেলনে তিনি বলেছিলেন এইভাবে যদি বাংলার উপরে এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচার চলতে থাকে, নিপীড়ন চলতে থাকে, তাহলে আমরা তাদেরকে ওয়ালাইকুম আসসালাম জানাতে বাধ্য হব। এই ঘোষণাটাকেই তো আমরা বলতে পারি যে প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মৌলানা ভাসানী। কোনো করে লাভ নেই এখানে, দুঃখ করে বেশি উৎফুল্ল অমুকে করেছেন তমুকে একটা ইশারা দিলেন আর বললেন যে আজ থেকে আমরা স্বাধীনতা সংগ্রাম শুরু করলাম, এগুলো ভুল কথা। এটা একটা ধারাবাহিকতা এই যে 71-এ পৌঁছেছে। এই ধারাবাহিকতা বাদ দিয়ে হঠাৎ করে কেউ বাসিতে পু দিল আর আন্দোলন শুরু হয়ে গেল, সংগ্রাম, এটা হয় না। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি। তো সেই জন্যই বলছি যে এইভাবে 71 সালে চরম পর্যায়ে যখন গিয়ে পৌঁছলো আন্দোলন, তখন শেখ মুজিবুর রহমান জনপ্রিয়তা
সত্যি একটা অসাধারণ জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন তুঙ্গে ছিল। বাংলায়। যেহেতু তাকে আগরতলা ষড়যন্ত্র মামলার 1 নম্বর আসামি করা হয়েছে, আর মৌলানার আন্দোলন হচ্ছে যে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে মুক্ত করবো। সেটা জনগণ তো, সাধারণ জনগণ তো বুঝবেই যে তার নিশ্চয়ই শেখ মুজিব একটা বিশাল বড় নেতা, নাহলে তার জন্য মৌলানা এত বড় আন্দোলন করছে কেন? একটা সময় আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এটা বুঝতে হবে।